না সংগ্রাম, ক্ষমতা না জনতা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে সমাবেশ, লাগাতার কর্মসূচি, এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠনের সংহতি। এই আওয়ামী লীগ কোনদিন কোনকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। আমরা যেমন করে 5 আগস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঠিক তেমন করে বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ করে ছাড়বো ইনশাল্লাহ। এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে ফাঁসির ফাঁসিতে ঝুলাতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। ইসি ও সরকার চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, মন্তব্য মঈন খানের। ঝুলে ঐক্য ধরে রাখার আহ্বান ডাক্তার জাহিদের। সমর্থকদের বাধা পেরিয়ে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার, হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ। রাতে হামলা পাল্টা হামলার পর সকালেও সীমান্তে গোলাগুলি। ভারতের দাবিকে নাটক বলছে পাকিস্তান। 1 সপ্তাহ আইপিএল বন্ধ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা 18 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচার নিশ্চিতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্র জনতা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সমাবেশ চলছে, সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন সমাবেশে কোন কোন দল সংহতি জানিয়েছে আর কি ঘোষণা আসতে পারে সেখান থেকে? যেমনটি বলছিলেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে ইন অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের 2টি গেট রয়েছে, ইন এবং আউট। ইন গেটের ঠিক সংলগ্নই তারা মঞ্চটি করেছে এবং যদি একটু বোঝানোর স্বার্থে বলি, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যে বাসভবন হেয়ার রোডের মুখে, এই মুখের যেই 3 রাস্তার মুখ রয়েছে সেই 3 রাস্তার মুখেই মূলত হয়েছে। এবং আপনি যদি জানতে চেয়েছেন যে আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কারা কারা সংহতি প্রকাশ করেছে বা কারা কারা যোগ দিয়েছে, সেটি এখন পর্যন্ত আমরা যারা দেখেছি যে হেফাজত ইসলামে এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংহতি জানিয়েছে, ছাত্র শিবির সংহতি জানিয়েছে, এবি পার্টি সংহতি জানিয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা সংহতি জানিয়েছে। এই রাজনৈতিক সংগঠনগুলোর বাইরেও আমরা দেখেছি নানান ধরনের সংগঠন, বিশেষ করে জুলাই ঐক্য, মঞ্চ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন, পুশাপ, টুনাপ, এই সংগঠনগুলো এবং জুলাই নিয়ে যারা এই জুলাই পরবর্তী সময়ে যে সংগঠনগুলো গড়ে উঠেছে সেগুলো যেমন একমত পোষণ করেছে বা একাত্মতা পোষণ করেছে। এর বাহিরেও আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ডের যে পরিবারগুলোকে নিয়ে যে সংগঠন তারা এখানে একাত্মতা প্রকাশ করেছে। এর বাইরে হেফাজতের 5ই মে 2013তে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই ভুক্তভোগী হয়েছে, তারা মূলত এখানে এসে একাত্মতা পোষণ করেছে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস এরা একাত্মতা পোষণ করেছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠছে, তারা বলছেন যে 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে যে বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল বা ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি উঠছে সেটি তারা গুরুত্বের সাথে নিয়েছেন এবং সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটি যোগাযোগ করার প্রক্রিয়া সেটি তারা শুরু করেছে। এই যে জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই প্রতিবেদন আমলে জানিয়েছেন এবং যারা যেমন একটি সর্বদলীয় ঐক্য
ঐক্যমতে এসে তারা আসলে মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু কোনো জাতীয় পতাকা হয়নি। এখানে জাতীয় পতাকার একটি পিছনে রেখে তৈরি করা হয়েছে এবং এখানে আগত যারা এসেছেন এবং যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই বলছেন যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে, যেমনটি ছাত্রলীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে তেমনি আওয়ামী লীগকে আরেকটি বিষয় নির্বাহী আদেশ নাকি আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সেই বিষয়টি নিয়েও তাদের মধ্যে মতভেদ যেমন আছেন। তারা বলছেন যে নির্বাহীভাবে নিষিদ্ধ করা হলেও সেটি যেন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করা হয় এবং আইনিভাবে যদি সেটি করতে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটির একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ অর্থাৎ দিনক্ষণ উল্লেখ করে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের কিভাবে বিচার নিশ্চিত করা হবে, যারা দেশে এখনো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা অবস্থান করছেন তাদেরকে কিভাবে গ্রেফতার করা হবে, তাদের বিচারের আওতা নিয়ে আসা হবে, যারা বিদেশে পালিয়ে গেছেন সেই সব নেতাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ফিরে এনে কিভাবে নিশ্চিত করা হবে, এই সামগ্রিক বিষয়গুলি নিয়ে তারা বলছেন যে এই যে রোডম্যাপ তারা চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচার সেটি উল্লেখ থাকতে হবে এবং আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে তারা এমন চাচ্ছেন নির্বাহী আদেশের ক্ষেত্রে যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে সেখানে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমতের ভিত্তিতে সেটি যেন নিষিদ্ধ করা হয় এবং এইখানে যারা যোগ দিয়েছেন সাধারণ মানুষ প্রত্যেকের তাদের মধ্যে একটি বলছেন যে তাদের আওয়ামী লীগ এতদিনে নিষিদ্ধ করতে না পারার মধ্যে তাদেরও একটি দায় রয়েছে, যেহেতু তাদের রক্তের উপর দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা দোষারোপ করছেন যে তার সাহায্যে বা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো সহযোগিতায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে কিনা তারা সেই প্রশ্নটি রাখছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এ বিষয়ে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল্লাহ, তিনি এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় রয়েছেন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। হাসিব, আপনি জানাবেন যে আপনার সেখানে যারা এই সমাবেশে যোগ দিয়েছেন তারা কি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে? সামনে এখন সমাবেশ স্থলে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন জুমার নামাজের পরপরই দলে দলে আসতে শুরু করেন। মিছিলে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন দলের যারা নেতাকর্মী তারা তাদের ব্যানারে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের সবার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করতে হবে এবং যারা এই গণহত্যা চালিয়েছে, যারা টাকা পাচার করেছে এবং যারা দুঃশাসন দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচার দৃশ্যমান করতে হবে। দীর্ঘ এই 9 মাস পেরিয়ে গেছে গণ অভ্যুত্থানের, তবুও কেন বিচার হচ্ছে না এবং কেন তারা আওয়ামী লীগের লোকজন তাদের ব্যানারে বিভিন্ন মিটিং মিছিল করছে বা মিছিল করছে, এই মিছিলগুলো কেন হচ্ছে এবং এর সঙ্গে গুপ্তভাবে অনেকেই এই গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, এজন্য তারা ক্ষোভ প্রকাশ করছেন। জুলাইয়ের যারা শহীদ পরিবারের সদস্য তারা এখানে আছেন, যারা আহত তারা এখানে আছেন, তারাও বলছেন যে এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই যে এই অভিযোগগুলো করছেন যারা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে তৎপর এখনো, তবুও কেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না অথবা তাদেরকে দলীয়ভাবে নিষিদ্ধ করা হচ্ছে না, এই দাবিগুলো এখানে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরে এখানে অনেক গরম, অনেক রোদ ছিল, এখন কিছুটা পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়ার কারণে কিছুটা ঠান্ডা বা পরিস্থিতি বা আবহাওয়া কিছুটা অনুকূলে, কিন্তু মানুষজন আশেপাশে ঘোরাঘুরি করছেন, অনেকে এখানে অবস্থান করছেন এবং এই সমাবেশ থেকে বলা হচ্ছে যতক্ষণ না এই আওয়ামী লীগের বিচার করা হচ্ছে বা যতক্ষণ না আওয়ামী লীগের নিষিদ্ধ করা হচ্ছে সরকার থেকে স্পষ্ট কোনো উদ্যোগ না দেখা পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না, এই সমাবেশ স্থলে তারা বসে থাকবেন। আপনি জানেন যে গতকাল থেকে, গত রাত থেকে এখানে অবস্থান করছেন এই অভ্যুত্থানের যারা নায়করা, অভ্যুত্থানের যারা সৈনিকরা, তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই সকালে এবং গত রাত থেকে বিভিন্ন দলের ব্যানারেও অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি ইসলামী যত সংগঠনগুলো রয়েছে তারাও আজকে সকাল থেকে এখানে একাত্মতা জানিয়ে তারা অবস্থান করেছেন। বিশেষ করে জুমার নামাজের পরে আমরা দেখেছি
বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে অনেকে এসে উপস্থিত হয়েছেন। ইসলামী সংগঠন, বিশেষ করে যদি বলি খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে এনসিপির নেতারাও রয়েছেন, কর্মীরা রয়েছেন, এছাড়া সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা মূলত বাংলাদেশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবার জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরই একটা অংশ এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং অনেকেই এখনও আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই তারা আসছেন, একে একে আসছেন, দলীয়ভাবে আসছেন এবং এই সমাবেশ স্থলে এসে তারা একাত্মতা জানাচ্ছেন। এবং এখানে একে একে নেতারা বক্তব্য দিচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদি বক্তব্য দিয়েছেন, এখানে এবি পার্টির মহাসচিব বক্তব্য দিয়েছেন, এছাড়া আরও অনেক রাজনৈতিক দলের নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যে উঠে আসছে যতক্ষণ না এই আওয়ামী লীগকে বিচার করা হবে, যতক্ষণ না নিষিদ্ধ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। দর্শক নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ গত 15 বছরে কিভাবে দুঃশাসন কায়েম করেছে। আওয়ামী লীগের এই সময়কালে বিডিআর বিদ্রোহের ঘটনা আমরা জানি, যেখানে 57 জন সেনা সদস্য, 57 জন বিডিআর সদস্য, বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ সহ বিডিআরের 14 সেনা সদস্য এবং এছাড়া আরও 17 জন সাধারণ বেসামরিক নাগরিক তারা নিহত হয়েছেন। এটিও একটি যারা আওয়ামী সরকার ছিল সেই সরকারের একটি দুঃশাসনের ফল। এবং এই সঙ্গে 2013 সালের 5ই মে, সেই যে 13 বছর পূর্ণ হলো, সেই 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা এবং তিনটি নির্বাচনকে মানুষের ভোটাধিকার হরণ করা, এই সব কিছু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে জানাচ্ছেন। এই ছিল এই সমাবেশ স্থল থেকে খবরাখবর। আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের দাবিতে চলছে সমাবেশ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। রাজধানী মিন্টো রোডে সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। সমাবেশে সংহতি জানিয়ে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারাও। যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করছে, অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তারা এদেশে রাজনীতি করবে আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া। গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিপ্লবী ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম ও নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতেই নোয়াখালীতে যাব নাসিম শুভর কাছে। শুভ, জানাবেন ছাত্র জনতার দাবির বিষয়ে কি তথ্য রয়েছে? নাফিস, জুলাই গণ অভ্যুত্থানে যে সন্ত্রাসী কার্যক্রম করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দায় নিয়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার সাথে সাথে নোয়াখালীতেও কিন্তু ছাত্র জনতা মাঠে নেমেছে এবং বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে। আজ দুপুর 3টার পরে কিন্তু নোয়াখালীর সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু নোয়াখালী সুপার মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিন্তু শহরের গুরুত্বপূর্ণ যে সকল সড়ক রয়েছে সেগুলো প্রদক্ষিণ শেষে নোয়াখালী জেলা স্কুলের সামনে এসে কিন্তু এখন অবস্থান নিয়েছে। তাদের এই ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য রয়েছে, সবাই কিন্তু সমর্থন জানিয়েছে। এই অবস্থান কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে সমর্থন জানিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, জাস্টিস ফর জুলাই সহ যে সকল ফ্যাসিবাদ বিরোধী সংগঠন সবাই কিন্তু সমর্থন জানিয়েছে। তারা বলছে
জুলাই গণ অভ্যুত্থানের দৃশ্যমান প্রমাণ থাকার পরও আসলে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে না, সেটি অনেকটা জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি শামিল, এবং সেই রক্তের দাগ না মোছাতেই কিন্তু আবারও তারা মাঠে নামতে হবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেননি বলে তারা জানিয়েছেন। তারা জানাচ্ছেন অবিলম্বে অতি দ্রুত সত্বর আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবং পাশাপাশি নোয়াখালীতে তারা জানিয়েছেন যদি সরকার অতি দ্রুত এই দাবি মেনে না নেয় তাহলে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি সেটি লাগাতার চলতে থাকবে। তো আমরা এই বিষয়ে আরো জানার জন্য এই মুহূর্তে যাব কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। বাদ জুমায় কুমিল্লার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। এরপরে কিন্তু তারা এই কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে এখন গণজমায়েতে অংশগ্রহণ করেছেন। এখানে মূলত হচ্ছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা, একই সঙ্গে তাদের যে কার্যকলাপ ছিল গত 17 বছর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, একই সঙ্গে যে ফেসিবাদী আচরণ, সে কারণেই মূলত তাদেরকে আসলে নিষিদ্ধের দাবি তুলে এখানে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। আমরা দেখেছি যে কুমিল্লা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা, একই সঙ্গে এনসিপির কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা সহ ছোট বড় বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তারা একজোট হয়ে মূলত এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলে তারা কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। আর তারা মূলত কুমিল্লা পূর্বালী চত্বর থেকে মূলত জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এক একটি সংগঠন এক একটি জায়গা থেকে তারা তাদের কর্মী সমর্থক এবং নেতাকর্মীদেরকে নিয়ে তারা মূলত এখানে এসেছেন। তাদের অবস্থান হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ঘোষণা সেটি না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে তারা অবস্থান করবেন এবং দাবি আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আমরা এখানকার যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোর, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গত 17 বছর যে ফেসিবাদী আচরণ করেছিল আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো, তাদের বিচার হওয়া প্রয়োজন। গণ অভ্যুত্থানের যে প্রায় 8 মাস অতিক্রম করলেও এখন পর্যন্ত আসলে তাদের বিচার কার্যক্রমের গতি সেটা আসলে তারা এখনো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না। একই সঙ্গে সময় নানানভাবে তারা দেশে এক ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। সেটির কারণে মূলত আজকে এই যে ঢাকায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে গতকালকেও কুমিল্লা টাউন হল এবং পূবালী চত্বরে রাতে অবস্থান নিয়েছিল। এরপর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এরপরে কিন্তু এখানে আজকে নামাজের পরপরে তারা অবস্থান শুরু করেন। তো উজ্জ্বল এই ছিল কুমিল্লা থেকে। আওয়ামী লীগের নিষিদ্ধ বিচারের দাবিতে কুমিল্লা নোয়াখালীতে চলছে বিক্ষোভ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। এরই মধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত বিএনপির নয়, নির্বাচন কমিশন ও সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নিবে, নির্বাচন কমিশন নিবে। এছাড়াও বলেন, বর্তমান দেশের সার্বিক অবস্থা নিয়েও তাদের সাথে কথা হয়েছে। আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বর্তমান দেশের
রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচন যত শিগগিরই হবে ততই মঙ্গল বলেও বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনের একটি দল বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জুলাই গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল সেটি যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রেস ক্লাবে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কোনোভাবে পতিত স্বৈরাচারের উস্কানি, প্রলোভন কিংবা পার্শ্ববর্তী কোনো দেশের চাপে পড়ে কোনো আপোষ না করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। সরকারের মধ্যে বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আওয়ামী লীগ পালানোর সময় নেতাকর্মীদের কথা ভাবেনি, এখন কচ্ছপের মতো মাথা বের করতে চাইলে সেটা ভুল তাদের। আমাদের দলের পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার দাখিল করা হবে। চলতি সপ্তাহে এই গঠন হবে চাঙ্গারপুল হত্যা মামলার আনুষ্ঠানিক চার্জ। শুক্রবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ফেসবুক পোস্টে এই বিষয়টি তুলে ধরেন। তিনি লিখেন, তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এরই মধ্যে চাঙ্গারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নেওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে বাধা দেন সমর্থকরা। এদিকে গ্রেফতারের পর আইভিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইমরান আলী সজীবের তথ্য, আব্দুল্লাহ আল মামুনের ছবিতে থাকছে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির দেওভোগের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী সমর্থকেরা। আইভির সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন। পরে বাসভবনের দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই থাকবো, যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে তাহলে ওনারা নিয়ে যাবো। 8 মাস পরে কেন তার বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি? পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। পরে ভোরে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়। যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভি আওয়াজ তুলেছে। এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় কর্মী সমর্থকেরা।
গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এই মেয়রকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মূল্যবোধ, সুবিচার ও জনগণের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। শহীদ মিনারে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আছেন সহকর্মী শাহাদাত অব্র। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অব্র, জানাবেন দলটির নেতৃত্বে কারা কারা রয়েছেন আর এখন কি কর্মসূচি চলছে? উজ্জ্বল, এই মুহূর্তে ঠিক শহীদ মিনার কিন্তু হচ্ছে একটি নতুন দল, যেটা কিনা জুলাই অভ্যুত্থানের যে চেতনা এবং সেই আকাঙ্ক্ষাকে সঙ্গী করে কিন্তু নতুন ভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি নাম হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ কিংবা আপ বাংলাদেশ। এই নতুন দলকে কেন্দ্র করে কিন্তু এখানে জড়ো হয়েছেন যারা, তাদের কিন্তু প্রত্যেকেরই দাবি যে জুলাইয়ের প্রত্যয়ে এবং বাংলাদেশের যেই সম্ভাবনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু হচ্ছে গড়ে উঠবে। এবং সেই সাথে সাথে আপনি যেটি বলছিলেন যে নেতৃত্বে কে থাকবে, নেতৃত্বে কারা থাকবে এবং কারা কারা হচ্ছে সামনের সারিতে থাকবে, কি কি পদবি হবে, সবকিছুই কিন্তু হচ্ছে জানা যাবে আরো কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে তারা প্রকাশ করবে। তবে এই মুহূর্তে কিন্তু বলাই চলে যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে সঙ্গী করে তাদের এই পথ চলা নতুন করে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু জুলাইয়ের যারা শহীদ আছে তাদের যেই পরিবার, সেই পরিবারের কিন্তু অংশগ্রহণটা উল্লেখযোগ্যভাবে দেখতে পেয়েছি আমি। এছাড়াও কিন্তু এখানে নারীদের অংশগ্রহণ বেশ চোখে পড়েছে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে ঢাকার বাইরে থেকে অনেকেই এসেছেন। তারা এই যে কিছুক্ষণ আগেই কিন্তু মিছিল নিয়ে এই অনুষ্ঠান স্থান শহীদ মিনারে কিন্তু এসে পৌঁছেছিলেন। বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, নোয়াখালী এবং ফরিদপুর নানা জায়গা থেকে কিন্তু হচ্ছে এখানে এই সংগঠনের নেতা কর্মীরা এসেছেন এবং তাদের অনেকগুলো দাবির সাথে কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে কিন্তু তারা একটি বুথ বসিয়েছে, সেখানে কিন্তু গণস্বাক্ষর কর্মসূচি এবং গণস্বাক্ষরের মাধ্যমে কিন্তু নতুন এই দলটি কিন্তু চাইছে আওয়ামী লীগ সরকারকে যেন নিষিদ্ধ করা হয়। এবং এখানে কিন্তু গণস্বাক্ষর কর্মসূচি অনেকক্ষণ ধরেই চলছে এবং এটি চলবে রাত পর্যন্ত। এবং আজকের এই অনুষ্ঠানের থেকে মূল বক্তব্য কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা কিনা জুলাই অভ্যুত্থানের পরিবার আছে, তাদেরকে কিন্তু হচ্ছে তাদের সম্মানটা দেওয়ার বারবার করে দাবি জানানো হচ্ছিল। এবং এখানে যারা নেতৃস্থানীয় আছে তারা কিন্তু বলছেন যে জুলাইয়ের চেতনা ধারণ করে এই আজকের যেই সংগঠনটি আত্মপ্রকাশ করছে সেটি কিন্তু চলবে। আপ বাংলাদেশের আজকের আত্মপ্রকাশের এই শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় নাম আসা 2 নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পারভেজ হত্যা মামলায় গত 23 এপ্রিল রাতে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজকে গ্রেফতার করা হয়। 21 এপ্রিল কুমিল্লার তিতাস উপজেলার একটি গ্রাম থেকে হৃদয় মিয়াজি নামের আরেক আসামিকে আটক করে র্যাব। এই মামলায় মাহাথির হাসান ও আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে। গ্রেপ্তার আলভি হোসেন, জুনেদ ও আল আমিন সানিও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। পাকিস্তানের সাথে সংঘাতের মধ্যেই ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কমপক্ষে 24টি বিমানবন্দর এখনও বন্ধ। আর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকায় শুক্রবার সকালে ফের গোলাগুলি শুরু হয়েছে 2 দেশের সেনাবাহিনীর মধ্যে। এর মধ্যে জম্মু কাশ্মীরে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের সময় 7 জনকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। আরও জানাচ্ছেন নুজাত কামাল।
বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের অর্ধশতাধিক ড্রোন হামলা ঠেকাতে ব্যস্ত ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সফলভাবে হামলা প্রতিহতের দাবি করা হলেও জনগণের সুরক্ষায় সীমান্তবর্তী 4 রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও দিল্লিতে জারি করা হয় উচ্চ সতর্কতা। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, হামলার পরপরই দফায় দফায় বৈঠক করেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। সচিবদের সঙ্গে বৈঠকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতিতে ভারতে 24টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। রাজস্থান ও দিল্লিতে বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ছুটি। পাঞ্জাব, জম্মু কাশ্মীর ও লেহ এর সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। যদিও সীমান্তে থেমে নেই সেনাদের পাল্টাপাল্টি গোলাবর্ষণ। পাশাপাশি সীমান্তবর্তী সাম্বা অঞ্চলে অনুপ্রবেশ চেষ্টা আটকে দেওয়ার দাবি বিএসএফের। অনিয়ন্ত্রিত প্রোপাগান্ডা ক্যাম্পেইনের মাধ্যমে ভারত আঞ্চলিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 3টি বোমারু বিমান ভূপাতিতের তথ্যকে ভুয়া সংবাদ হিসেবে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার রাতভর হামলা ও পাল্টা হামলার অভিযোগে উত্তপ্ত ছিল নিয়ন্ত্রণ রেখার 2 প্রান্ত। যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন ও আর্টিলারির মাধ্যমে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ ভারতের। এ সময় ভারতীয় গণমাধ্যমগুলোতে মিসাইল ও যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করা হয়। রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। দাবি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কল্পকাহিনী ফেঁদেছে ভারত এবং পাকিস্তানের ভাবমূর্তি নষ্টে বেপরোয়া মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। নুজহাত কামাল, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, যিনি পরিচিত হচ্ছেন পোপ চতুর্দশ লিও নামে। রবার্ট ফ্রান্সিস এই প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন। নতুন পোপকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতা থেকে শুরু করে ভক্ত অনুসারীরা। প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস জানিয়ে নতুন পোপের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। অবশেষে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে বের হতে দেখা গেল সাদা ধোঁয়া। নতুন পোপ নির্বাচিত হয়েছেন এই বার্তা পেয়ে উচ্ছ্বসিত সেন্ট পিটার স্কয়ারের সামনে জড়ো হওয়া অসংখ্য ভক্ত অনুসারী। Blanche, on va voir le pape. Là, je suis devant le Vatican, on a attendu, on va voir le pape. এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। সেন্ট পিটার্সের সেন্ট্রাল ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানালেন নতুন পোপ চতুর্দশ লিও। Anch'io vorrei che questo saluto di pace entrasse nel vostro cuore, raggiungesse le vostre famiglie, a tutte le persone, ovunque siano, a tutti i popoli. 69 বছর বয়সী নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মূলত যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পেরুর মিশনারিতে। 2023 সালে প্রথম কার্ডিনাল নির্বাচিত হন তিনি। বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে 267তম পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন রেকর্ড 70 দেশের 133 জন কার্ডিনাল। নতুন পোপ লিও চতুর্দশকে স্বাগত জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তের ক্যাথলিক চার্চের বিশপরা। আর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো কোনো কার্ডিনাল নির্বাচিত হয় তার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 21শে এপ্রিল 68 বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। কনক্লেভ বা পোপ নির্বাচন প্রক্রিয়া শুরুর 13 দিনের মধ্যে নতুন পোপ ঘোষণার বিধান থাকলেও এবার 2 দিনের মাথায় নতুন পোপের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন কার্ডিনালরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ 50 থেকে 70 লাখ টাকা
আয় করারও পরিকল্পনা আছে ফেডারেশনের। তবে অনলাইনে টিকিট বিক্রির সমালোচনা করেছেন সাবেক ফুটবলাররা। এদিকে হামজা সমিতিদের ম্যাচটিকে স্মরণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্নধর্মী নানা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আরও জানাচ্ছেন শরীফ রওশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে বসে 18,000-এর বেশি দর্শক হামজা চৌধুরী সামিত সোমের খেলা উপভোগ করতে পারবেন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বাফুফের পরিকল্পনা আছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এই ম্যাচকে ঘিরে যে অনলাইন টিকিটের ব্যবস্থা, দিন শেষে তা যেন হয়রানির কারণ না হয়, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলেই ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে জুনে হামজা জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা। আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের জন্য তো অসুবিধা হবেই। উনি যদি অনলাইনে কাটতে না পারে দেখতে পারবে না, যারা পাবে তারা দেখবে। জাতীয় স্টেডিয়ামের 18,300 টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। যারা ওই যে ওল্ড টাউনের যেই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি এসে মাঠে ঢোকায়, হ্যাঁ, তাদের জন্য এই যে অনলাইনে হয়তো একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা তো ডিফিকাল্ট হবে, হয়তো তারা এনজয় করবে, হয়তো তারা এটার মধ্যে ওই বিরক্ত হবে এবং এটার জন্য ঢুকতে চাবে না, এটা হইতে পারে। এই জন্য অনেক দর্শক আমরা মিস করব। তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহসভাপতি। সঙ্গে জানালেন দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে 50 থেকে 70 লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন। কালোবাজারির একটা সুযোগ থাকে, এবার আপনি যদি অনলাইন যখন যান, যখন আপনি আপনার এনআইডি, আপনার ছবি, এগুলির মাধ্যমে টিকিটটা করবেন, সকলে একটি ফেয়ার ইকুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু পয়েন্টে কিছু হেলথ বুথ রাখবো আমরা, এবং একই সাথে খেলার দিনও আমরা বাইরে একটা বিশেষ হেলথ বুথ রাখবো, যাদের টিকিট পেয়ে যদি প্রিন্ট নিতে কিংবা কোনো কারণে কোনো রকম অসুবিধা হতে পারে তাদেরকে যেন সহায়তা করে। দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটেই। আমাদের প্রথম চিন্তা ছিল যে আমাদের ফ্যানদেরকে কিভাবে আমরা একটি ভালো অভিজ্ঞতা দেব। তবে এখন পর্যন্ত ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান এই সহসভাপতি। ডেফিনেটলি জোন ওয়াইজ টিকিট হবে। শরীফ রওশন, এখন, ঢাকা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের মাধ্যমে অভিষেক হতে পারে ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। এ মাসেই আসবেন দেশে, এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের স্কোয়াড প্রস্তুত সম্পূর্ণ বলেও জানান বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, যা প্রকাশ করা হবে 29 মের পর। আরও জানাচ্ছেন তাসওয়ান নাফি। বর্তমানে বাংলাদেশ ফুটবলের মূল ভিত্তিটাই দাঁড়িয়ে যাচ্ছে প্রবাসী ফুটবলার কেন্দ্রিক। হামজা চৌধুরী আসার পর এবার দ্বার খুলেছে কানাডিয়ান সমিত সোমেরও। বাফুফের পরবর্তী পরিকল্পনায় আছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। নতুন খবর, তিনিও থাকতে পারেন 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে, এমন আশার বাণী শুনিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। দেশে আসতে পারেন এই মাসেই। প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মাসও বাংলাদেশ ভ্রমণে আসবে। ফুটবলে নতুন জোয়ার আসবে এমন সম্ভাবনা তৈরির পর দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই স্কোয়াড নিয়েও বেশ তৎপর বাফুফের নীতি নির্ধারকরা। তাই কিউবা মিচেল দেশে আসলেই ঘোষণা হবে বাংলাদেশ স্কোয়াড, এমন ইঙ্গিত দিলেন বাফুফের সভাপতি। আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার-19 যারা খেলবে কারা কারা চান্স পাবে। দেশের ফুটবলারদের নিয়ে তো আলোচনার শেষ নেই, তবে এবার সামনে এসেছে রেফারিদের ম্যাচ বয়কটের ঘটনা। বকেয়া টাকা সহ নানা অসঙ্গতি দেখিয়ে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাফুফের ম্যাচ পরিচালনাকারীরা। আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস যারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল তোপুরা। সেই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হলেও আপাতত নাম প্রকাশ করতে রাজি নন বাফুফে বস। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালিদের রাজপথ, রাজপথ রাজপথ, হতে হাসিনা, হতে হাসিনা। 24 ঘন্টায় আওয়ামী লীগ নিষিদ্ধ 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণা না হলে শাহবাগ ব্লক কর্মসূচি, যমুনার সামনে সমাবেশ, লাগাতার কর্মসূচি। এই আওয়ামী লীগ কোনোদিন কোনোকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। আমরা যেমন করে 5 আগস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঠিক তেমন করে বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে ফাঁসির ফাঁসি ঝুলাতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। ইসি ও সরকার চাইলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, মন্তব্য মঈন খানের। জুলাইয়ের ঐক্য ধরে রাখার আহ্বান ডাক্তার জাহিদের। সমর্থকদের বাধা পেরিয়ে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার, হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ। রাতে হামলা, পাল্টা হামলার পর সকালেও সীমান্তে গোলাগুলি। ভারতের দাবিকে নাটক বলছে পাকিস্তান। 1 সপ্তাহ আইপিএল বন্ধ। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।